দর্শক দেখুন তো চিনতে পারেন কিনা এই ছবিটির কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। স্বৈরাচার পতনের ঠিক একদিন আগে অর্থাৎ ৪ঠা আগস্ট দেশ জুড়ে আলোচনায় আসে এই ছবিটি, যে ছবিতে দেখা যায় রিকশার পাদানিতে ঝুলে আছে একটি ছেলে। ছেলেটির কপালে বাঁধা আছে লাল সবুজের পতাকা। ছবিটি দেখে মনে হয়েছিল একটি রিকশার পাদানিতে ঝুলে আছে গোটা বাংলাদেশ। জুলাই বিপ্লবের ছবিটি অশ্রু ঝরিয়েছিল দেশ বিদেশের অগণিত মানুষের। এ ছবিটি দেখেই একজন হতভাগ্য পিতা খুঁজে পেয়েছিলেন তার মৃত সন্তানকে। মুঘল সম্রাট শাহজাহানকে একবার প্রশ্ন করা হয়েছিল দুনিয়ার সবচেয়ে ভারী বস্তু কি। উত্তরে তিনি বলেছিলেন পিতার কাঁধে সন্তানের লাশ। পিতার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী একজন হতভাগ্য পিতাই কেবল তা বুঝতে পারেন। কেউ কি জানে সন্তানের মৃতদেহ দেখতে একজন বাবার কাছে কেমন লাগে? একজন বাবার জন্য তা কতটা কঠিন? কিন্তু ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে এমন অনেক বাবাকেই জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। কাঁধে তুলে নিতে হয়েছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুটি। সেদিন তারা চেয়ে পাননি কোনো বিচার, চিৎকার করেও বলতে পারেননি মনের কথাগুলো। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি বাপ্পি খান। দর্শক বুঝতেই পারছেন যে কথা যায়নি বলার আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে গোলাম নাফিজের বাবা গোলাম রহমান এবং তার মা। আমরা শুরুতেই যাব গোলাম নাফিজের বাবার কাছে। জনাব গোলাম রহমান, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। হ্যাঁ, ধন্যবাদ এসএটিভিকে আমাকে আমন্ত্রিত করার জন্য। আসলে আমার ছেলে সব আন্দোলন, জুলাইয়ে সব আন্দোলনে সে অংশগ্রহণ করেছে। ৪ই আগস্ট যখন শাহবাগ মনে করেন বাসা থেকে বের হয়ে যায় ১১টা। আমি শুরুতেই যেটি আপনার কাছে জানতে চাই আঙ্কেল, যে ৪ঠা আগস্ট ২০২৪ অর্থাৎ স্বৈরাচার পতনের ঠিক আগের দিন আপনার পরিবারের সাথে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়, আপনার সন্তানকে হারাতে হয় এবং যেই স্বাধীনতার জন্য ও জীবন দিল সেই স্বাধীনতায় ওর নিজের চোখে দেখা হলো না। আসলে কি হয়েছিল সেদিন? সেদিন মনে করো বাসা থেকে যখন আমরা সকালে ১১টার দিকে বের হই শাহবাগের উদ্দেশ্যে যখন রওনা দিই, তখন শাহবাগ থেকে বাংলা মোটরে আসার পথেই তখন কারণ বাজারে একটা মিছিল ঢুকে। তখনই বাচ্চার মার সাথে ৩টার সময় কথা হয় আমার ছেলের সাথে অন্য মোবাইল থেকে। সে মোবাইল নিয়ে যায়নি, তার বন্ধুর মোবাইল থেকে কথা হয়। তারপরেও মনে করেন আমি অনেকক্ষণ আমার ওয়াইফের সাথে কথা বলি বাচ্চার মার সাথে। বলার পরে সে বলল ৩টার সময় ফোনে কথা হয়েছে, সে ভালো আছে। এরপরে থেকে মনে কর সে নিখোঁজ। অর্থাৎ মোবাইলে আপনারা পাচ্ছিলেন না তাকে? না, এরপরে থেকে আমি মোবাইলে পাচ্ছি না। আচ্ছা। পরে যখন ৩টার পরে থেকে ৩:৩০টার দিকেও আমি ফোন দিই। ৪টার পরে আমি যখন এক জায়গাতে ছিলাম তখন আমি বিদ্যুৎ মোড়ে মনে কর যাই। তখন মনে করেন তো সে আর খুঁজে পায়নি। তখন এইরকম খোঁজাখুঁজির পরে অনেক যখন ফার্মগেটে আসে, সে পুলিশের গুলিতে সে মনে করেন স্নাইপারের গুলিতে সে মনে করেন শহীদ হন। তারপরেও তার সাথে যে অমানবিক আচরণ করছিল পুলিশ, তাদেরকে মনে করেন ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন। তারপরে যে মানব জীবনে যে একটা ছবি বের হয়েছে জীবন আহমেদ, সে মনে করেন যখন ছবিটা তুলেছে তখন তো আমরা বুঝতেও পারি না, আর আমরা জানতেও পারি নাই, আমরাও দেখতেও পারি নাই। তখন মনে কর সে একটা পুলিশের টুকরি নিয়ে এসেছে। এটুকু তাকে টুকরি ভরে ম্যানুয়ালে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছিল। এটা কি পুলিশ বাহিনী। তারপরে সে মনে করেন বলছে যে একটা রিক্সা যখন আসছে নুরু মিয়ার সাম, তখন রিক্সাতে মনে করেন অনেকে চাউলের বস্তা যেরকম ফেলে দেয় এইরকম ফেলে দিয়েছে, মানে হাতে এবং পায়ে ধরে। তখন মনে করেন যে তখনও কিন্তু সে আমার ওঠার সময় একটু চেষ্টা করছিল এবং মনে করেন বসেছিল রক্ত ঝরতেছে। তারপরে রিক্সা চালক অনেক চেষ্টা করছে যে আলরাজি হাসপাতালে নেওয়ার জন্য, এবং ফার্মগেট আলরাজি হাসপাতালে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগের লোকজন তাকে এবং পুলিশ মিলিতভাবে মানে হসপিটালে ঢুকতে দেয় নাই। অনেক চেষ্টা করছে। কয়টা গুলি লেগেছিল? একটা গুলি লেগেছিল এবং হাতে এবং মুখে অনেক আঘাত করার পরে তাকে এবং কাছ থেকে স্নাইপার গুলি দিয়ে মনে করে তাকে বুকে এই দিক থেকে ধরে এই দিক থেকে ঢুকে এবং পিছন দিকে বের হয়ে গেছে। অনেক রক্ত ঝরছে। তারপরে মনে করেন আমাদের যে রিক্সা যে নূর মিয়া সাহেব অনেক চেষ্টা করছে, সেখান থেকে মনে করেন হসপিটালে নেওয়ার জন্য চিকিৎসার জন্য আলরাজির গেটে গেছে, কিন্তু আমার ছেলে
হসপিটালে আর চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছি। তারপরে সেখান থেকে মনে আরেক এই রিক্সা দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। তারপরে তো আমরা আর জানতেও পারি না। তখন মনে করেন 4টা সাড়ে 4টার দিকে আমি যখন এই বনানী বাসাতে মহাখালী বাসা থেকে যখন আমি ফার্মগেটের উদ্দেশ্যে যাই, তো বিদ্যুৎ সৈনির মুড়ে যখন নামি তখন দেখি 5টা বাজে। তখন অবস্থা খুব এত নাজুকি অবস্থা, তখন মনে করেন কিছুই দেখা যায় না। তখন আমি যে হুন্ডারে মনে করো ওইখানে যাওয়ার পরে আমার হুন্ডারওয়ালা যে বলে যে আপনি কি পাগল হয়ে গেছেন? আমি বলছি হ্যাঁ পাগল হয়ে গেছি গা। আমি বিদ্যুৎ সৈনিক মোড়ে নামার পরে দেখি এমন একটা সিচুয়েশন, মনে করে এইখান থেকে এখানে কিছুই দেখা যায় না, অন্ধকার আর গোলাগুলি শব্দ, মানে বিকট শব্দ। মানে দেশে যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, একটা যুদ্ধ, গৃহযুদ্ধ শুরু হয়েছে, সেদিনে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি। এইভাবে যখন আমি বিদেশনী মূর্তিকে যখন আমার ছেলেকে খোঁজার জন্য এবং বাংলা মোটর পর্যন্ত, কারণ বাজার সোনারগাঁ হোটেল পর্যন্ত এই পাশে যখন পূর্ব পাশে থেকে আমি সমস্ত কিছু খুঁজে দেখছি যে আমার ছেলেকে যে কোথাও নিয়ে খুঁজে পাওয়া যায়। এরপরে থেকে আবার কারণ বাজার থেকে শুরু করে আবার ফার্মগেটে বিদেশনী মোড়ে আমি সমস্ত গুলি দোকানপান এইদিকে দেখি। তারপরে কারণ বাজার থেকে যখন আমি ফার্মগেটের উদ্দেশ্যে যখন আমি আসি, তখন যেটি ফার্মগেটে কারণ বাজারের একটা মধ্যস্থলে থেকে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখান থেকে আর মনে করেন আমার সামনের দিকে আগানো সম্ভব না। তখন গোলাগুলি চলছিল। তখন মনে করেন ওভারব্রিজের নিচে আসি পরেই তখন দেখি ওই দিক থেকে পুলিশ এবং ছাত্রলীগের লোকজন এমনভাবে মনে করেন করতেছে, গোলাগুলি করতেছে, খুব করতেছে, তখন সামনের দিকে আগানো সম্ভব না। তো আল্লাহর অশেষ রহমতে তখন যখন একটু ফ্রি হয়েছে, তখন মনে করে দেখি যে পশ্চিম পাশ থেকে পুলিশ এবং ছাত্রলীগের পোলাপান পূর্ব পাশে এসেছে। তখন আমি ওই দিকটা একটা ফাঁকা হয়েছে, তখন ওই দিক থেকে আমি খুঁজে যখন সামনের দিকে আগাই, তখন মনে করি দেখি যে আমার ছেলেকে যে কোথাও যে রাস্তার ভিতরে বা কোনো দোকানপাটের ভিতরে কোনো মানে গুলি অবস্থায় দিয়ে খুঁজে পাওয়া যায়। এরকম আমি খুব নিজেরে খুব সাহসী মনে করে আমি মনে করেন সমস্ত কিছু সামনের দিকে কার্যক্রম শুরু করি। তখনও জানেন না ওর সাথে কি হয়েছে বা গুলি লেগেছে কিনা, সে নিরাপদে আছে তখনও জানি না। আমার একটা মনে ধারণা ছিল, আমার ওয়াইফের আমি যখন মোবাইলে বলছি যে ওইদিকে মনে করো গিয়েছিল, তখন এটা কি আপনারা জানতেন ও যে ফার্মগেট এলাকাতেই ছিল বা বাসা থেকে বলে গিয়েছিল? আমার ওয়াইফের সাথে সেই কথাটা বলছিল যে আমরা মানে শাহবাগ যাব। শাহবাগ থেকে তখন আসছিল, তখন শাহবাগ যাবে এবং ইয়াতে আসছিল। তখন প্রথম ছিল লিঙ্ক রুটে নাকি, এরপরে ওইখান থেকে সে বন্ধুদের সাথে 4জন বন্ধু ছিল। এরপরে সে কারণ বাজার এই দিক থেকে সে মনে করো ওই মিছিলের সাথে সংযুক্ত হইয়া গণভবনের দিকে যাচ্ছিল। তখন ফার্মগেটে এসে পথের মধ্যে এসে গুলি খাই। গুলি খাওয়ার পরে মনে করেন আমরা তো আর কিছুই জানি না। তখন আমি ওই দিন রাত্রে ওই 4টার পরে থেকে যখন আমি সারা ঢাকা শহরে এবং আমার বন্ধু বান্ধব নিয়ে আত্মীয়স্বজন নিয়ে মনে করো খোঁজাখুঁজি শুরু করি। প্রথম আমরা যাই মনে করি সমস্ত ঢাকার যত ইয়াগুলি আছে থানাগুলি, সেই থানাগুলিতেই আমরা প্রথম যাই, গিয়ে আমরা খোঁজখবর নিই যে এখানে এই নামে কোনো মানে ছেলেদেরকে দূরে আনছি কিনা। যখন তারাও বললেন এইরকম, আমি ঢাকাতে তেজগাঁও দুনু থানাতে গেছি, শাহবাগ গেছি, কলাবাঙ্গার থানাতে গেছি, বিভিন্ন থানাতে আমার বন্ধুদের নিয়ে মনে করেন আমার আত্মীয় স্বজন নিয়ে বা আমি নিজেও সমস্ত থানাগুলি দেখছি যে আমার ছেলেকে অ্যারেস্ট হয়েছে কিনা। যখন এইরকম কিছুই পাই না, যার দিকে ফোন করি যে যখন কারণ বাজারের কথা শুনে, ফার্মগেটের কথা শুনে যে এখানে অনেক গোলাগুলি হয়েছে, অনেক লোক মারা গেছে, অনেক ছেলে শহীদ হয়েছে, তখন মনে করেন আমি এই রকম অবস্থা যখন খোঁজাখুঁজির পরে যখন আমার ওয়াইফের যখন আমি ফোন দিয়ে দিই এখন আমি কি করব, আমি তো এখন আর কিছুই বুঝতে পারতেছি না। তখন 9টা 10টা 11টা 12টা তখন আবার আমি বাসা ব্যাক করি, মহাখালী বাসা যখন আসি তখন আমি আর ছেলে, বড় ছেলে, এটা ছিল ছোটো ছেলে, তখন বড় ছেলে আমাকে বলে যে আব্বু এই একটা আসছে, মানব জমিনের যে একটা আসছে। তখন আমি নিশ্চিত শিওর হয়েছি যে আমার ছেলে আর দুনিয়াতে নাই। তখন মনে করেন আমি বুঝতে পারছি যে আমার ছেলে যখন যাওয়ার আগে বলছিল যে আব্বু আমাকে কিছু টাকা দাও, তখন আমি বললাম যে 100 টাকা নেও। কোনো আব্বু 100 টাকা নিব না, আমাকে 20 টাকা দেও না। তখন আমি বললাম যে তুমি 20 টাকা নিবে, কলেজে পড়ো, 20 টাকাতে কী পাওয়া যায়। তখন বাংতি আমার পকেটে 130 টাকার ভিতরে 30 টাকা বাংতি বললো যে আবার 30 টাকা তো 30 টাকা দিয়ে যে মাথার একটা পতাকা
কিনে এইটা মাথা মনে করেন বাঁধে অবস্থায় দেশে মনে করেন ফারাঙ্গীর 4 আগস্টে রোজ রবিবার 3টা-4টার দিকে মনে হয় শহীদ হয় পুলিশের গুলিতে। তারপরে অনেক করার পরে তোমার আমার আত্মীয় স্বজনকে আমি বলি যে এখন হসপিটালে দেখো লাশ, হসপিটালে মনে করো মর্গে দেখো। তখন আমরা মনে করেন আমি আমার ওয়াইফ নিয়ে ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে দেখি মর্গেতে অসংখ্য লাশ, মানে 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 খুব মানে জ্যান্ত পানি রক্ত জড়ছে আর করছে। তখন আমরা অনেক লাশে আমি মনে করেন নিজে আমি দেখি যে আমার ছেলেকে আমি খুঁজে পাই। তখন দেখি যে এখানে কোনো মানে নাই। তখন মনে করেন পিজি হাসপাতালে যাই। এরপরে আমার এই শালার বউকে বলি যে তোমরা সোহরাওয়ার্দী হাসপাতাল আর পঙ্গু হাসপাতালে তোমরা দেখো। তো এইভাবে আমরা যখন ভাগাভাগি করে যাই তখন মনে করেন রাইতে 2:30 বা 3টার দিকে তখন সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে লাশ পায় আমার শালা বলে। তখন আমরা একটা সিএনজি নিয়ে আমি, আমার ওয়াইফ, আমার বড় ছেলে তখন কারণ বাজারের উদ্দেশ্যে রওনা দিই। তখন মানব জীবনী অফিসে যাওয়ার আগ মুহূর্তে তখন আমার যখন উঠবো তখন আমার শালাটা ফোন দিয়ে যে লিটন ভাই আমার নাফিজের সন্ধান পাইছি সোহরাওয়ার্দী হসপিটালে। তখন আমরা আর ওইখানে আর মানব জীবনী অফিসে যাই না গিয়ে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে, তখন রাত্র 2:30 বা 3টা বাজে। তখন ওইখানে মর্গে গিয়া দেখি সে কান্দাকাটি মানে হসপিটালে ঢোকার সময় দেখি সে কাঁদতেছে। তখন আমি বুঝতে পারছি যে আমার ছেলে শেষ হয়ে গেছে, আর নাই। তখন আমিও বুঝতে পারি যখন হসপিটাল ঢোকার সময় যখন মর্গে যখন এইদিকে দেখা আমার ওয়াইফ তো মনে করুন খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আবার ছেলে আত্মীয় স্বজন যারা আছে সবাই সেও কান্দাকাটি করতেছে। যখন সামনে গিয়ে দিই হসপিটালে, সোহরাওয়ার্দী হসপিটালে আর কোনো লোক নাই। মর্গে একজনের দায়িত্বে ছিল আর একটা সরকারি আনসার ছিল। তখন মনে কর সে আমাকে বলে যে আপনার ছেলে? আমি হ্যাঁ আমার। তখন বললে মনে কর মর্গের চাবি দিয়ে খুলে দেখে আমার ছেলে এবং খুব খারাপ অবস্থা, রক্তে মাখা মনে করেন। মনে অবস্থা যে গুলি রক্তে চোখের দিকে তাকাই লুইছে, যাই মনে হইতেছে আমার দিকে কথা বলতেছে। তখন আমি এই সিনারি দেখার পরে আমি বুঝতে পারি যে আমার ছেলে এইরকম চলে গেছে, আমি বুঝতেই পারি নাই। অনেক কান্দাকাটি করার পরে মর্গের যে লোকটা সে বলে যে এইটাই শেষ নাই, আর একটু আপনি আর জিনিস দেখেন। তখন দেখি যে এই দিক দিয়ে সামনের দিকে যখন বুকের ভিতরে যে গুলি করে পিছন দিকে মাংসের টুকরা বের হয়ে গেছে, রক্ত ঝরছে, মনে হইতেছে যে জ্যান্ত লাশ মনে শুয়ে আছে। আমার চোখের দিকে চোখ তাকিয়েছে এই সিনারি দেখার পরে। আমি অত্যন্ত মর্মাহত হয়ে গেছি। আমার ওয়াইফ তো কথা বলতে পারে নাই। তখন আমি সৃষ্টিকর্তার কাছে একটি হতে বলি যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা যে আমি যেন বাকি কাজগুলি করতে পারি, আমার ছেলেকে যে ডায়াবেটিস ইয়াতে দাফন করতে পারি। তখন 3টার দিকে যে মর্গের যে লোকটা আছে যে বলে যে আঙ্কেল আপনি তাড়াতাড়ি লাশটা নিয়ে যান, এরপরে যদি আপনি করেন দেরি করেন তাহলে লাশটা আপনি পাবেন না, কে বা কারা লাশ নিয়ে যাচ্ছে। তখন আমি মনের ভিতরে খুব এমন অবস্থা হয়েছে যে এখন যদি আমি দেরি করি তাহলে তো আমার ছেলের লাশটা আমি পাবো না। তখন আমি তাড়াতাড়ি করে মনে করে অ্যাম্বুলেন্স, একটা ফ্রিজিং গাড়ি আর আমাদের আত্মীয় স্বজন ছিল, অ্যাম্বুলেন্স রেডি করি। তখন ফ্রিজিং গাড়ি দিয়ে যখন আমার ছেলের লাশটা যখন ফ্রিজিং গাড়িতে ঢুকাই তখন দেখি রক্ত মানে গরু দব করলে যেরকম রক্ত টকটক করে পড়তেছে, তখন টকবক করে রক্তে পড়তেছে। তখন আমি মনে করি স্বাভাবিক মানুষ, আমি আমার মনের দিকে তো অনেক শক্ত হয়ে গেছে। আল্লাহ আমাকে অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে। তখন এই ফ্রিজিং গাড়ি থেকে লাশটা নেওয়ার পরে আমি হসপিটালে বাইরে, আমি বলি যে হসপিটালের বাইরে নিয়ে রাখেন, পরে কাগজপত্র করে সে মনে করেন মানে ইনজুরি হিসেবে শর্ট ইনজুরি হিসেবে দিতে চায় না। সে বলে যে না, আমি কিছু বললে না, দেখেন না আপনার সামনেই তো মনে করেন যে আমার ছেলে গুলি এসে চিহ্ন আছে, তো আপনি ইয়াতে লিখবেন না কেন? পরে মনে করো অনেক কথা বলার পরে গান ইনজুরি সে লিখছি একটা কাগজের মধ্যে, সাদা কাগজে। তখন তো হসপিটালে ডাক্তার কেউই ছিল না। তখন ওইখান থেকে যখন আমরা লাশ নিয়ে যখন
দক্ষিণখানের উদ্দেশ্যে রওনা দিই, তখন রাস্তার ভিতরে এমন এক পরিস্থিতি হয়েছে, তখন মানে জায়গা জায়গা চেক, মানে লাস্ট চেক বাধার করবে, সম্মুখীন হতে বাঁচার হয়েছে। খুব অনেক বাধার মুখে সম্মুখিত হয়েছে। তখন এইখান থেকে যখন আমরা প্রধান ইয়া থেকে যখন কার্যালয়ের সামনে আসি, তখন চেক করার পরে তখন আমার বড় ছেলেটা বিএফ শাহিনে পড়ছিল, ইন্টার পাস করছিল এখান থেকে। তখন মনে করেন যখন পুলিশ আসছে, তখন আমার সেনাবাহিনী যখন আসছে, তখন সেনাবাহিনীকে বলে যে আমার আত্মীয় মানে অসুস্থ হয়েছে, তখন মারা গেছে। তখন আমরা দক্ষিণখানে নিয়ে যাই। তখন এর ভিতরে তখন সেনাবাহিনী আমাদেরকে অনেক সহযোগিতা করছে। আমি আমার পক্ষ থেকে এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ আঙ্কেল, জানাই। একটা বিষয় আপনার কাছে ছোট করে জানতে চাই যে আপনি আসলে যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, আমি নিজে আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একজন পিতা যখন একজন সন্তানের মৃতদেহ নিয়ে এইভাবে ছোটাছুটি করার পর তার লাশ খুঁজে পেয়ে দাফন করার জন্য নিয়ে যায়, আসলে এই মুহূর্তে কি বলার আমি জানি না আসলে পৃথিবীর কোন ভাষায় আপনাকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত। একটা বিষয় আঙ্কেল জানতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা জানতে পেরেছিলেন পরে যে ওকে যদি আলরাজি হাসপাতালে ওই মুহূর্তে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হতো বা ট্রিটমেন্ট দেওয়া হতো, তাহলে কি ওকে বাঁচানো সম্ভব হতো বা এমন কিছু? হ্যাঁ, আমার এইরকম আমার ছেলে সহ এইরকম বাংলাদেশে অসংখ্য এবং শহীদ, মনে করেন যাদের চিকিৎসা যদি সঠিকভাবে পাইতো, তাইলে মনে করেন অনেকেই মনে করেন যে শহীদ হতো না, এবং সঠিক চিকিৎসা পাইলে অনেকে আছে। যেমন আমার ছেলে তো মনে করেন যে রক্ত জড়ছে, রক্তটা যদি বন্ধ করতে পারতো, ডাক্তারের সেবা নিতে পারতো, আশা করি আল্লাহর পাখে মনে করে উঠিলে সে মনে করে বাঁচতে পারতো। কিন্তু রক্ত এমন একটা পর্যায়ে যখন রক্ত জড়তে জড়তে যখন নিস্তেজ হয়ে গেছে গা, ডাক্তাররা যখন সেবাই দিচ্ছে না, পুলিশও যখন তাদেরকে সহযোগিতা করছে না, ছাত্রলীগ তো চাচ্ছেই যে মনে করি এই সমস্ত ছেলেরা মনে করেন মারা যাক। আসলে আমি এটি সারা এসএটিভির মাধ্যমে এবং আমি সারা বাংলাদেশকে এটি বলতে চাই যে এই রকম সরকার যেন আর কখনো এই যে কোমল ছেলেদেরকে যেন এইরকম আর ক্ষমতার লোভে যেন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে যেন কখনো এই ধরনের আর না আসে। এবং সারা বাংলাদেশে এসএটিভির মাধ্যমে আমি এটি জানাতে চাই সারা বিশ্বকে যে বাংলাদেশে ক্ষমতার জন্য এই সমস্ত কোমল শিশুরা যেন যাতে আর শহীদের মৃত্যুর কাতারে যেন ডলে পড়তে না হয়। এ পর্যায়ে আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন গোলাম নাফিজের মা নাজমা আক্তার। আমরা কথা বলবো গোলাম নাফিজের মায়ের সাথে। আন্টি, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বিরতির আগে কথা বলছিলেন নাফিজের বাবা। আমি আপনার কাছে যেটি জানতে চাই যে 4 আগস্ট নাফিজের সাথে যে ঘটনাটি ঘটে গেছে, ওই দিন আপনি সম্ভবত ওকে বাইরে বের হতেও নিষেধ করেছিলেন। এটা কি মায়ের মন থেকেই কোনো খারাপ কোনো ধারণা হয়েছিল? আপনার ওই দিন মনে হয়েছিল যে নাফিজের কোনো বিপদ হতে পারে, ওকে আসলে বাধা দিয়েছিলেন বেরোতে? এটা যদি একটু খুলে বলতেন। ধন্যবাদ এসিটিভির মাধ্যমে সবাইকে এবং এসিটিভিকে। 4 আগস্ট আমি নাফিজকে এমনি আমি মানা করতাম না, নাফিজ সবসময় আন্দোলনে যেতেন। একটু জোরে বল। হ্যাঁ, নাফিজ সবসময় আন্দোলনে যেতেন, নাফিজকে আমি কখনো মানা করতাম না। 18 তারিখে আমাদের মহাখালী স্কেচ টাওয়ারে অনেক গন্ডগোল হয়েছিল, মহাখালী খুব গরম ছিল। সেদিনও নাফিজ আন্দোলনে গেছে, আমার ঘরে মেহমান ছিল, আমি জানতাম না। ও আমাকে বলে গেছিল, নাফিজ খুব চঞ্চল ছিল, খেলাধুলা করতো। ও নাফিজ বলে গেছিলো যে আম্মু আজকে আমি মাঠে খেলবো, দেরি হবে বাসায় আসতে। পরে আমাকে ও বলে যে আম্মু এই দাওয়া দিয়েছি, দাওয়া খাইছি, টিয়ার শেল খাইছি, রাবার বুলেট খাইছি। আমি অনেক বলছিলাম নাফিজ তুমি কোথায় রাবার বুলেট খাইছো, আমাকে একটু দেখাও। তখন নাফিজ আর আমাকে কিছু দেখায় না, নাফিজ খুব হাসতো, হাসা দিত। আমার তখন আর এটা খেয়াল হয় না, আমার ঘরে অনেক মেহমান ছিল তো। ও এমনি 3/4 প্যান্ট পরতো আমার নাফিজ সবসময়, তখন ও ফুল ট্রাউজার পরে পুরো ঘুমা। পরে আমি দেখতে পারি মোবাইলে ওর বাম পাশের রানে রাবার বুলেটের ইয়ারগুলো 18 তারিখে। তো তারপর থেকে নাফিজ, আমি 18 তারিখের পর থেকে আমি ওরে খুব চোখে চোখে রাখি, কিন্তু আমি চোখে চোখে রাখা সত্ত্বেও ওর কাজও কইরা আসা পড়ে। ও বের হয় আইসা হাসতে হাসতে আমাকে বলে, তো বললে আমি ওরে জড়ায় ধরতাম, বলতাম আমার নাফিজ এসএসসি পাস করছে, বড় হয়ে গেছে। ছোট থেকে ওর এসএসসি রেজাল্টটা ছিল জিপিএ গোল্ডেনে 5। তো তারপর থেকে আমি আমার নাফিজের প্রতি অনেকটা দুর্বল ছিল। আমার নাফিজ আল্লাহর রহমত অনেক মেধাবী ছিল, খেলাধুলা সব কিছুতে। তো আমার এর বের হয়ে যেত, আমাকে বলতো না, আয়সা বলতো। তখন আমি ওরে জড়ায় ধরে বলতাম, বাবা তোমার নিয়ে আমার অনেক আশা, তুমি আন্দোলনে যাও আমি চাই, কিন্তু এরকম যাওয়া যায় না যে যাও সবার মার মতো, তোমার মারও কান্না করতে হবে। ও
ও একদিন আমাকে বলে, আমি 4 আগস্টের আগেরটাই বলি, ও একদিন আমাকে বলে জুলাই লাস্টে, আম্মু শহীদ হলে তো ভালো, মুগ্ধ ভাই, আবু সাদ ভাই শহীদ হয়েছে, ওদের নামে কত কিছু হয়েছে, শহীদদের নামে আল্লাহর কাছেও ভালো, শহীদের নামে ভালো। এই কথা শোনার সাথে সাথে সেদিন আমি জানতাম না যে আমার জন্য আমার আল্লাহ এই দিনটা। সেদিন আমি সাথে সাথে আমার নাফিসটাকে 2 হাতে জড়ায় দৌড়ে বলি, বাবা আমি শহীদের মা হইতে চাই না, আমি দেশ স্বাধীন চাই, দেশ স্বাধীন করবো আমরা মা ছেলে মিলে। তো 4 আগস্টের কথা আপনি জানতেছেন, শনিবারের দিনগত রাত নাফিজের বাবাও সারা রাত ঘুমায়নি, আমারও কেন জানি ঘুম আসে নাই। তো সকালে আমাদের ফজরের নামাজ পড়ে আমার পাকঘরের কাজটা শেষ করতে আমাদের গেস্ট থাকে না, তা আমি ওই দিন আবার এমনি আমি একটু কোরআন তেলাওয়াত করি, ওই দিন ডাইরেক্ট আমি নামাজ পড়েই পাকঘরে চলে যাই। পাকঘরে যে আমার কাজ আমি করতেছি। তো আমার নাফিজের আবার একটা নিয়ম খুব সুন্দর ছিল, আপনার ওর রোলটা খুব সুন্দর ছিল। তো ও সকাল 7টায় ওঠে, ও 7টায় উঠলে ওইটা ও প্রথমে মার সাথে দেখা করা পাকঘরে, তারপরে ওর 1 গ্লাস পানি খাওয়া, তারপর ওর পড়ার টেবিলে যায় বসা। তো আম্মু কি করেন, আমি যা করা তা করতেছে আমি উত্তরে বলছিলাম। তারপরে ও পানি খেতেছে, আমি আবার গেলাম পাকঘর থেকে একটু সামনেই টেবিলের সামনে। তখন বললাম, বাবা আমি না তোমাকে বলছি যে সবসময় পানি খাবা হাত ধুয়ে? আম্মু আমি সকাল 6টায় উঠছি, আমি ফ্রেশ হয়েছি, আপনি বলছেন মনে আছে। পানিটা খেয়ে ওর রুমে চলে যায়, আমি রান্না করতেছি। 7টার থেকে আমার 8:30 পর্যন্ত পাকঘরে কাজ করছি। এর মেঝে আমার নাফিজ আমার কাছে 4 বার আসে আমার পাকঘরের সামনে। একবার জিজ্ঞেস করে, আম্মু দেশের যা অবস্থা। নাফিজ আমার সাথে অনেক কথাই বলে, ওই দিন 4 বার আমার পাকঘরে গেছে, সবসময় ও দেশ নিয়ে খুব ভাবতো, আমার সাথে বলতো। ওদিনকে আপনার ভিতরেও কোনো অস্থিরতা কাজ করছিল বা এমন কিছু মনে হচ্ছিল? আমি জানতাম যে আজকে দেশের অবস্থা খুব খারাপ থাকবে, কিন্তু 4টা অপশন নিয়েও আমার সাথে ওই 4 তারিখে কথা বলে। আমি আজকে 7 মাস চলতেছে, তো এখন আমার চোখ দা বেশি পানি পড়ে না। গত 14 তারিখ থেকে সকাল পর্যন্ত আমি বাসা থেকে আসছি, আমার মাথাও প্রচণ্ড ব্যথা, আমার ভিতরটা খুব ঝড় বয় আমার নাফিজের জন্য। আমার নাফিজও আমার সব ছিল, আমার 2টা ছেলে, তার মাঝে নাফিজ খুব আমার বেড়ালের বাচ্চা ছিল, কাকিয়া শাকি সেটা আমার সাথে খুব ছিল। হ্যাঁ, 4 তারিখে আসা বলে, আম্মু জানেন কিয়ামতের এটাও একটা আলামত, দেশে পুলিশের সংখ্যা বাইরে যাবে, দেখছেন আমাদের দেশে পুলিশের সংখ্যা বাইরে গেছে। আবার আসা বলে, আম্মু কি রান্না করতেছেন, তুমি পড়তে বসছি, একটু পর আমার কাছে আসো। আমি তখন জানতাম না সেই 4 তারিখে আমার নাফিজের আমার কাছে শেষে আসা যাওয়াগুলো ছিল। আমি ধমক দিই, তারপরে ও আমার 2 হাতে এভাবে আমার 2 হাত ধরে আমার ফেস টু ফেস আই কন্ট্যাক্ট করে বলে, আমার নাফিজ গালে হাসতো, গালটা টোল, আগো রাগ করেন কেন, বলেন না কি রান্না করছেন। তখন আমি বলি, আব্বা আজকে যা রান্না করছি তোমার খুব পছন্দ না, আমি ডাল রান্না করছি, ডিম ভুনা করছি, ভর্তা করছি, আমার সুন্দর রান্না করছি। ও চলে যায়, আবারও কিছুক্ষণ পরে আসে, ও আমার সাথে, আমার এখন কথাটা মনে আসতেছে না, কিছুক্ষণ আগে প্রত্যেকটা কথা আমার গুছানো ছিল, কথা বলে। আবারও কিছুক্ষণ পরে আসে, তখন আমি জোরালো গলায় বলি যে তোমার পড়ার টাইম হলে কি তোমার মারে দেখার ক্ষুধা বাইরা যায়, তুমি খাবা? না আম্মু খাবো না, যাও পড়তে যাও। এই বলে ও চলে যায়। ওর টেবিলে যাওয়ার পরে ওই 2টা অপশনে কথা বলছিল, আমার এখন আসতেছে না ভিতরে। চলে যাওয়ার পরে আমি 4 তারিখ রোববার ছিল, তো আমি সব কাজটা গুছানোর পরে আমার পাকঘরের কাজ শেষ করে ঘর দর গুছায় এমনি আমি 18 তারিখের পর আর হাঁটতে যাই না, বাচ্চাদেরকে একা ফেলে। আমাদের এলাকাটা গরম, বাড়ি যায় পুলিশ, বাচ্চাদেরকে নাকি ঘর থেকে ধরে নিয়ে যায়। আমার নাফিজ যে আন্দোলনে 18 তারিখে গেছিল, অনেকগুলো ভিডিও ছিল, ওর আব্বু ফোন করে এই ভিডিওগুলো আমি একদিন ওরে দেখ কাটাই। আমার নাফিজ আমার সাথে 10 মিনিট কথা না বলে থাকতে পারতেন। পরে ঘুম থেকে ওটা ভিডিওগুলো কাটাতে অনেকক্ষণ রাগ করেছিল, কথা বলে না। ওর পরিপ্রেক্ষিতে ও যখন আমার সাথে কথা বলতে আসে, আমি কথা বলি না, তখন আমার নাফিজ আমাকে 2 হাতে ধরে বললে, আম্মু আমার দিকে তাকান, বলো। আমি শুনতেছি, তাকাবো না। তখন ও জোর করে আমাকে ওর আই কন্ট্যাক্ট করে, আজকে আমার কাছে সবগুলো স্মৃতি। আমি তখন ওর সাথে আমার আই কন্ট্যাক্ট করা, আমার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলতো, আমি রাগ করলে আমার নাফিজ হাসতো।
তারপরে আমি সব কাজটা শেষ করে ওই দিন আমি আবার একটু বাইরে হাঁটতে যাই। আমি এর যারা 18 তারিখ পর থেকে হাঁটতে যাই না। নাফিস পড়তেছে, নাফিজের বড় ভাই, নাফিজের বাবা ঘুমাচ্ছে, আমি হাঁটতে যাই। আমি হাইটে আসি, ও একটা কথা মনে পড়ছে, ও আমাকে পাক করে আরেকটা কথা বলে, 4টা কথা বলছে 4বার। আম্মু আপনি ফজরের নামাজ পড়ে এত কাজ করেন, আপনি রেস্ট নেন না, আম্মু অসুস্থ হয়ে যাবেন। বলছি বাবা আমার তো আসলে অনেক গরম শরীরে, আমি ঘেমে যাই, আমার পরে শুয়ে রেস্ট নিতে ভাল লাগে না, আমি একবারে কাজ শেষ করে পরে আমি রেস্ট নিই। না আম্মু এভাবে আপনি চললে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি রান্না শেষ করে আর কাজ করবেন না, আপনি শুয়ে ঘুমাবেন। আমার ছেলের, আমিও শেষ, আমার ছেলেরও এত আদর মাখা করতে আর আসবে না আমি জানতাম না। তারপরে আমি হাঁটতে যাওয়ার আগে শুক্রবারে যাওয়ার বাবাও নামাজে গেছে, আমার নাফিস 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার নাফিস আমার মনে পড়ে যতটুক ছোট হতে আমি আমাদের বাসার সামনে গাউসালা মসজিদ আমি নিজে নিয়ে যেতাম ওদের 2 ভাইকে মসজিদে, তারপর আর একটু বড় হয়েছে ওদেরকে ছেলেদের মসজিদে পাঠাতাম, আমি মেয়েদের মসজিদে যেতাম। আমার নাফিসের কোনদিন নামাজ কাজা হয় না। একটু বড় হওয়ার পরে আমার সাথে পড়া থেকে আরম্ভ করছে তারাবি কাজা হয়। তো আমি যখন ওই শুক্রবারে কাপড়গুলো ভিজাবো, নাফিস পড়তেছে, তখন আমি বলি বাবা তোমার গায়ের স্যান্ডো গেঞ্জিটা দাও আমাকে। ও দিবে না, বললে না আম্মু আমার কাপড় আমি দেবো, আপনার ধুইতে হবে না। আম্মু আমি পড়তেছি, আপনার সাথে আমি গেলে আপনার ডিস্টার্ব হয়, এখন আমার ডিস্টার্ব করে না, আমি পড়তে বসছি। তখন আমি অনেক আদর করে, আমি জানতাম না ওইটাই আমার নাফিসকে আমার শেষ আদর করে। আমার ছেলেটা বড় হইলে আমি ওকে জড়াইয়া ধরতাম, ওর 2 গালে চুমা খাইতাম, ওর কপালে চুমা, তখনও ঠিক ওর গালের সাথে আমার গাল লাগাই। ও খালি বলতেছে আম্মু সরেন আমি পড়তেছি, আম্মু সরেন আমি পড়তেছি। আমি জোর পাবো ওকে আদর টাদর করে ওকে যেটা আমি নিজের হাতে খুলে নেই, অনেক একটু আদর করে যত্নের সাথে গেঞ্জিটা খুলে নেই। তারপর ওকে আমি আরেকটা স্যান্ডো গেঞ্জি পরাই দেয়, ওই আমার হাতে স্যান্ডো গেঞ্জিটা পরাই ওর গায়েতে খুলে নেবে, এই স্যান্ডো গেঞ্জিটা আমি নিজে পরাই দিছি। আমি সেদিনও জানতাম না এটাই আমার শেষ, আমার ছেলের আদর করে আমার গেঞ্জি পরাই দেওয়া। এই গালে আমি চুমু খেতাম, এই গালটা আমার দেখেন, গালটা। তারপরে আমি কাপড় টাপড় দিয়ে আবার কাজ করি, ও ওর মতো ওর রুমে। তারপরে যে মাঝখান আবার ও খুব নিজের গোছানো গাছানো না, ও আমাকে বেশি দিত না। ওর রুমটা খুব দিনও মানে আমি নাটক সিনেমা যা দেখি এখন আমি কল্পনা, ওর রুমটাও খুব সুন্দর করে গোছায়, ওর টেবিলটা গোছায়, ওর রুমটাও গোছায় পরিষ্কার করে। ওর রুমে একটা ওভেন রাখা হয়েছিল, ওভেনটাও সরাই নিয়ে মুছে টুছে আমি যাই আমার কাজ করি। কাজ টাজ করে সেরে আমাদের ঘরে করোনা আসার পর থেকে খাবারটা ছিল সকালে আমরা একসাথে খেতাম। করোনা আসার পর থেকে আমার 2টা বাচ্চা অনেক ভালো স্টুডেন্ট ছিল, আর বাবার পকেট বুঝতো, আমরা 2 বেলা খাবার খাই। তারপর আমি অনেক সুখী ছিলাম। এখন যদি আমি 6 বেলাও খাবার খাই আমার এই সুখ আসবে না। করোনা আসার পর থেকে আমরা সকালে ভাত খেতাম, বিকালে বাচ্চাদেরকে নিয়ে আমি রুটি খেতাম। রাতের খাবারে ওর আব্বা সহ একসাথে খাওয়ার জন্য সকালে খাবারটা আমরা 10টা সাড়ে 10টার দিকে ভাত খেতাম। ওই দিনও আমার কাপড় টাপড় দিয়ে সব কাজ শেষ করে বলছিলাম আমি খাবারগুলো নিয়ে রুমে যাচ্ছি, নাফিজের রুমটা এরকম আপনার মতো সামনেই। নাফিজ আম্মু খেতে আসো, বলছিল আম্মু আমার ক্ষুধা লাগছে, আমি খায়া ফেলাইছি, আপনারা খান। তখন আমি বলি তুমি তো বাবা নিজে নিজে সব করে ভাত খাও না, ভাতটা তো আম্মুর বেড়ে দিতে হয়, নাফিজের প্লেট আমার ভাত তরকারি ওটাই তারপরে খেত, কোনো কারণে না ওটাই দিলে ওর খাওয়াই মিট যেত। তখন আমাকে নাফিজ বলে আম্মু আমার ক্ষুধা লাগছে তো তাই আমি খায়া ফেলাইছি। এখন আমি বুঝি যে ও যে বাইরে যাবে ওইটা ছিল ওর ক্ষুধা। আসলে নাফিজ তো কোনোদিন নিজে নিয়ে ভাত খেত না। তো আপনি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন, আমি বুঝতে পারছি আসলে এই কথাগুলো বলাটাও আপনার জন্য কতটা কষ্টের। আমার মনে হয় আমরা একটা বিরতিতে যাই, আপনি একটু পানি খান, কিছুটা রেস্ট নেন, আমরা আবার কথা বলবো বিরতির পরে।
প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে একজন মায়ের জন্য কতটা কষ্টকর তার সন্তানকে নিয়ে এই কথাগুলা বলা। একজন সন্তানকে হারাতে হয়েছে এই স্বৈরাচারী সরকারের কারণে। নিজের সন্তানকে সে চোখের সামনে দেখেছে গুলি খেয়ে মরে যেতে, তারপরেও তারা কোনো কিছু করতে পারেনি, চাইতে পারেনি কোনো বিচার, করাতে পারেনি তার চিকিৎসা। নাফিজের অনেকগুলো স্মৃতির কথা বলছিলেন। আমি আপনার কাছে জানতে চাই, মায়ের সাথে সন্তানের স্মৃতির আসলে কোনো শেষ নেই, বলে শেষ করা যাবে না। বিশেষ কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে নাফিজের সাথে এই মুহূর্তে? নাফিজ আমার সাথে যা ছিল প্রত্যেকটাই আমার বিশেষ, আমি বিশেষ করে বলার মতো কিছু পাই না। নাফিজ প্রত্যেকটা স্মৃতি আমার বিশেষ। আমার আম্মা মারা গেছে 17 সালে, আমার নাফিজ ছিল ক্লাস 4 করে পিছিয়ে একটা বাচ্চা। তারপরে তার নাফিজ আমার মায়ের ভূমিকা নিয়ে নিয়েছিল। ওর প্রত্যেকটা স্মৃতি বিশেষ। আরেকটা বাচ্চা ফাস্টফুড আইটেমের খাবার পছন্দ করে, নাফিজেরও পছন্দ ছিল। একসময় নাফিজের আব্বা ফাস্টফুড বাইরে থেকে যথেষ্ট খাওয়াইতো, আমাদের মার্কেটটা ভেঙে ফেলা হয় 23 সালে সম্ভবত, কুরবানি ঈদের পরে। তারপরে আমি যতটুকু সম্ভব হতো আমি ঘরে তৈরি করে খাওয়াইতাম। আমার সন্তানরা বাপের পকেটের অবস্থা খুব বুঝে, দুজনই তো লেখাপড়া করে, একজন কলেজে পড়ে একজন স্কুলে পড়ে। তো নাফিজের পছন্দ ছিল ফাস্টফুড আইটেমের খাওয়া, বিরিয়ানি, পোলাও, রোস্ট। আমার নাফিজ চলে গেছে আজকে 7 মাস। 3 তারিখে আমি ঘরে রোস্ট পোলাও করেছিলাম। আমার বড় ছেলের আদৌ আমি একটু রোস্ট পোলাও করে খাওয়াতে পারতেছি না। আমি এটাও বুঝি এটা ঠিক না, নাফিজ তো চলে গেছে, কিন্তু আমি পারি না। তারপর আন্টি, যে বিজয়ের জন্য নাফিজকে জীবন দিতে হলো, সে দিনটার আগের দিনই দুর্ভাগ্যজনকভাবে ওকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। আপনার কি মনে হয় ও যদি বেঁচে থাকতো আজকের দিনটা দেখেও কতটা খুশি হতো? যে শুরু থেকে আন্দোলনের সাথে ছিল, তার জন্য তো আজকে বিজয় দেখে অনেকটাই খুশি হয়েছিল। আমার দুর্ভাগ্য, নাফিসটা তো মাত্র কয়েক ঘন্টার জন্য, নাফিসটা যখন কবরস্থ করতে যাওয়া হয়েছে খুব কষ্টেই যাওয়া হয়েছে, ঘুরা ঘেরা যাইতে হয়েছে পানি ভাঙ্গা। তো যারা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। ওর কবরস্থ করাটা, ওর লাশটা তো বাড়িতে নেওয়া ইয়ে হয়েছে। তারপরে যে এত আন্দোলন করছে, দেশ একদিন স্বাধীন হবে, তো ওর জন্য তো খুব ভালো ছিল। আমারও দুর্ভাগ্য, আমার নাফিজেরও দুর্ভাগ্য, এটা হলো না। আন্টি, আপনারা তো পরে বোধহয় জানতে পেরেছিলেন যে যখন গোলাগুলি ওই দিন ঠিক শুরু হয়েছিল, নাফিজের সাথে ওর অনেক বন্ধুরাই হয়তো বা গোলাগুলি শুরু হওয়ার একটা পর্যায়ে চলে আসতে পেরেছিল, নাফিজ আসেনি। এটার কারণটা কি আপনি জানতে পেরেছিলেন ওর বন্ধুদের থেকে পরে? ওর বন্ধুরা তো বলে যে ওরা শরীরে আলাদা হয়ে গেছে। তো আমি অনেক কিছুই জানতেছি, আমি ওগুলো বিশেষ করে আর বেশি জানতেছে না, কারণ আজকে 7 মাস চলতেছে। আমি আদৌ রাতে দিনে 2 ঘন্টা ঘুমাতে পারি না। তো আমি অনেক কিছুই শুনতেছি ভালো ভালো মানুষের কাছে। নাফিজের তো পতাকাটা বাঁধা ছিল, আমার নাফিজের ছোট হতে পতাকা ভালোবাসতে, পতাকাটাই আমার নাফিজকে নিয়ে গেছে আমার কাছ থেকে, যার জন্য ওকে ঘেরাও দিয়ে আটকায় ফেলানো হয়েছে। ওরা ভাবছে নাফিজ সমন্বয়ক ছিল, ওরা পিছাইছে, আর আমার নাফিজ পিছাইছে না, দেশ স্বাধীন করবে। ওকে ঘেরাও করে আটকায় ওরে প্রথমে মারধর করা হয়। ওর মাথাটা প্রচুর আঘাত করছে। ওরা তো আসলে গুছায় সব আগে বলতো, ওর মাথাটা প্রচুর আঘাত করছে, রানগুলাতে আঘাতেরই আছে। ওর হাত দুইটা আপনারা দেখেন, আমার নাফিসটা খুব ফর্সা ছিল, দেখেন হাত দুইটায় কি অবস্থা। ওরে তারপরে ওরে গুলি করা হয়, অনেক আঘাতের চিহ্ন ছিল, অনেক আঘাতের চিহ্ন ছিল। তারপরে এই যে আমার নাফিস গুলি খেয়ে, আমার নাফিস 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি জানি না আমার আল্লাহ কবুল করছে কিনা, আমি দোয়া করি নাফিসের ভাইয়ের সাথে। গুলি খেয়ে আমার নাফিস সেজদা দিয়ে পড়ে আছে। তারপরে এই ওর আব্বু তো সব বলে গেছে, এই যে সরোয়ারদিতে আনার পরে প্রথম ওকে খোলা হয়, কিন্তু আমাকে কেউ দেখানো হয় না, আমি অল্প দেখে এই যে প্রথম খোলা হয়। তারপরে এই যে আমার নাফিজরে যে রাবার বুলেট খাইছে, আর রানে টানে আরো অনেক আছে, কয়েকটা রাবার বুলেট খাইছে। এই যে বুকে গুলি করা হয়। আমার নাফিজের নাকটা খুব সুন্দর ছিল, যেমন আপনি আমার সামনে আছে, আমার নাফিজটা খুব নাকটা সুন্দর ছিল, নাকটা ভেঙে ফেলা হয়েছে। আমার নাফিজের কপালে ক্ষত, আমার নাফিজের টুটটা গোলাপি, টুটটা কালো হয়ে গেছে, টুটটা কালো হয়ে গেছে। আমার নাফিজ প্রাণের দেশের জন্য জীবন দিয়ে আজকে আমি আমার নাফিজের রক্তের বেঁচে স্বাধীন দেশের ঘ্রাণ নেই। এটাই আমার স্বাধীন দেশ, এই আমাদের নাফিজের রক্তে মাখা জামা কাপড়। আন্টি, নাফিজ হয়তো আর কখনোই ফিরে আসবে না, এটা আমরা জানি। বাস্তবতা আসলে অনেক কঠিন, অনেক নির্মম, কিন্তু সে পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার আগেও তার মুহূর্তে
তার আগ মুহূর্তে তার কপালে সেই দেশের পতাকা, লাল সবুজের পতাকা বাঁধা ছিল। একজন শহীদের মা হিসেবে বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে আপনার চাওয়াটা কি, এটা যদি একটু বলেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমার শহীদের মা হিসাবে আমার মতো অনেক নাফিজরা শহীদ হয়েছে, অনেক নাফিজের রক্তের বিনিময়ে প্রথম অন্তর্বর্তী সরকারকে আমার ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস আমার নাফিজের একজন পছন্দের পাত্র ছিলেন। ওনাকে যখন ইয়াতে মানে হাজিরা দিতে নেওয়া হতো, আমার নাফিজের জিনিসগুলা নিউজগুলা খুব দেখতো, খুব মর্মাহত হইতো আমার নাফিজ। তো এখন আমার ওনাকে ধন্যবাদ। আমি শহীদদের জন্য ওনার কাছে চাওয়া, শহীদরা যেন ওদের ন্যায্য মর্যাদা পায়, রাষ্ট্রীয় মর্যাদা পায়। এবং 1 তারিখে যে আমার নাফিজরা গেছে, আমার নাফিজে গেছে অনেকেই গেছে, আমি সবার জন্যই চাই। তার মাঝে কিন্তু যার যার সন্তানের জন্য নিজেরটা আগে। আমার নাফিজ 1 তারিখে শহীদ হয়েছে ফার্মগেট লোহার ব্রিজটার নিচে। আমি চাই নাফিজের মা হিসাবে ওই ফার্মগেটটা নাফিজ চত্বর হোক। কারণ আমার নাফিজ আমাকে বলছিল শহীদ হইলে শহীদদের নামে অনেক কিছু হয়। তো আমি কোরআনেও পেয়েছি, আমাকে সবাই সান্ত্বনা দেয়, অনেকে আমার আদর করে, অনেকে সান্ত্বনা দেয়। কিন্তু আমার নাফিজ যে আমাকে জড়িয়ে ধরতো, ওই সান্ত্বনাটা আমি জানি না কোনোদিন পাবো কিনা। আমাকে সান্ত্বনা দেয়, আমি শহীদের মা। তো আমার নাফিজের নামে যেন ফার্মগেট চত্বর হয়, এটা বিশেষ করে আমার সরকারের কাছে আকুল আবেদন, ওইটা যেন আমার ফার্মগেট নাফিজ চত্বর হয়। আন্টি, আমরা আসলে একজন মায়ের সাথে একজন সন্তানের এই কথাগুলা হয়তোবা আমরা সারা দিনেও বলে শেষ করতে পারবো না। অনেক স্মৃতি রয়েছে নাফিজের সাথে আপনার। অসংখ্য ধন্যবাদ আন্টি আমাদের সাথে সেই স্টুডিও কথা বলার জন্য। আজকে আমাদের শেষ করতে হচ্ছে এই মুহূর্তে, আসলে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষ যদি আপনার কিছু বলার থাকে। সবশেষ সরকারের কাছে আমার একটাই চাওয়া, আমাদের সন্তান দিয়েছিলাম আন্দোলন করে দেশ স্বাধীন করার জন্য। আল্লাহর রহমত, নাফিজদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। নাফিজরা আন্দোলন করতে করতে, ছোট মানুষ ছিল আগে, তরে তো বুঝতো না, পরে যখন দেখলো আন্দোলন করতে করতে জালিমের জুলুম থেকে নাফিজ দেশ স্বাধীন করে গেছে। আমি মনে করি আমার দিক থেকে, আমার আল্লাহ যদি কবুল করে, দেশ স্বাধীন করে গেছে। অন্তর্বর্তী সরকার সবার কাছে যেই আসুক, তাদের কাছে চাওয়া তাদের যেন তাদের ন্যায্য মূল্য দেওয়া হয়। কিছু গল্পের অংশ হয় অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত সবাই থাকে না। তবে গোলাম নাফিজরা আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।